আবারও চলে এলাম দ্য ডার্ক রুমে। সঙ্গে রয়েছি আমি অর্ণিক। ভোটের মরশুম চলছে। আশা করি আপনারা সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আজকের ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি তার নামটি গোপন রেখেছেন এবং তার লাইফে ঘটে যাওয়া দুটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করে নিয়েছেন। তাহলে কথা আর না বাড়িয়ে সরাসরি ঘটনাটাই শুনে নিই। নমস্কার বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছেন একজন জেঠু। তো উনি ওনার পরিচয়টা প্রকাশ না করে ওনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করে নিতে চাইছেন। তো আপনারা শুনে নিন ওনার বাল্যকালের বা ওনার যেটু আপনার কম বয়সে, মানে আপনি যখন কলেজে পড়েন না তখনকার ঘটনাটা। হ্যাঁ বলি। তো হ্যাঁ, 44 বাদ দিয়ে দাও, 48 বাদ দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ওই জেঠুর ওই রকম বয়সের ঘটনা আর কি। তো জেঠু আপনি বলতে পারেন ঘটনাটা মানে কি ঘটেছিল আপনার সাথে। ওই 23-24 বছর ঘটে ঘটনাটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তখন বয়স 23-24 হবে। হুম, খ্রিস্টাব্দ হচ্ছে 1980 সাল। হুম, হুম, আমি কলেজ থেকে বেরিয়েছি, বিএ পাস করে বেরিয়েছি। তা সেই সময় তো চাকরি খুব ডামাডোল বাজার ছিল। হুম, হুম, আমি চারিদিকে হন্যায় ঘুরছি যে যদি কিছু টিউশনি পাওয়া যায়। হুম, তা ভাগ্য চলে কিছু টিউশনে ঢুকে যায়। এক জায়গায় সন্ধ্যের দিকে ওই 5-6টা ছেলে মেয়েকে পড়াতে হবে। তা আমি যেখানে পড়াতে যাই 3 কিলোমিটার দূরে, তা সেইখানে পাকা সড়কের পাশ দিয়ে মালিপুকুর বলে একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশান ঘাট পেরিয়ে আমাকে পড়াতে যেতে হয়। তা সময়টা তখন বর্ষা কাছাকাছি, জুলাই মাস। তা বেশ কিছুদিন পড়ানোর পর আমার ছাত্রছাত্রী আবদার করলো যে স্যার একটা সন্ধ্যা জমিয়ে পিকনিক করে কেমন হয়। আমি তো এক পায়ে খারাপ। তারপর ঠিক আছে। এবার তখনকার সময় তেলে ভাজার দাম খুব কম ছিল, 15 কি 20 পয়সা দাম ছিল। তো ওরা বললো স্যার আমরা মুড়ি নাড়তে চানাচুর দেবো, আপনি তেলে ভাজাটা দেবেন। আমি রাজি হয়ে গেলাম। তা সেদিন ছিল শনিবার। তা বিকেলের দিকে কিছু বৃষ্টি এক ফসলা হয়ে গেছে, মেঘ ধরে আছে। তা ছাত্রটি আবদার করেছে, তাদের আবদার মেটাতে হবে। আমি সাতগেছিয়া বাজার থেকে ওই 15-20 পয়সার বেশ কিছু মাছের চপ আর তেলে ভাজা নিয়ে আমি এগোচ্ছি। আকাশ ঘন কালো হয়ে আসছে। এবারে বর্ষাকালের মানেই বুঝতে পারছেন, তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যাচ্ছে। বর্ষাকাল। হুম, আমি যত দূর পর যেতে যাচ্ছি টিপটিপ করে বৃষ্টি হয়েও গেছে। তা মালিকপুরের শ্মশান ঘাটের কথা আমি একটু বলে নিই। এখানে 42 মরা পোড়ানো হয়, বা যাদের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল তারা এইসব জায়গায় মরা পোড়ায়। একটা কাশি বাড়ি আছে শ্মশান ঘাটের পাশে। কি আছে শুনতে পেলাম না ঠিক। শ্মশান ঘাটের পাশে একটা কালী বাড়ি আছে। কালীবাড়ি আছে, আচ্ছা। তা আমি আসছি, মেঘ ডাকছে, আমি যত জোরে পারি চালাচ্ছি। দিয়ে প্রচন্ড মেঘ ঘন করে, তখন বাজে 6টা থেকে 6:30। আমি 6টা 6:30 পড়াতে যেতাম। তা মেঘ কালো করে এসছে, আমি এগোচ্ছি, সন্ধে নেমে এসছে। হঠাৎ আমার সাইকেলের হ্যান্ডেলে মাছের চপ আছে, তেলে ভাজা আছে। হঠাৎ এই শ্মশান ঘাটের কাছে থেকে আমার প্যাডেল আর চলছে না, মনে হচ্ছে পেছন থেকে কেউ টেনে ধরে আছে। আমি পেছনে দিচ্ছি, কাউকে পাচ্ছি না। হঠাৎ যেন শুনতে পাই নাকে ছেড়ে বলছি, তেলে ভাজা দে, তেলে ভাজা দে। আমি কাউকে দেখতে পাচ্ছি না। কিছু করে সামনে দেখি, আর এখানে বলিনি তখন এত জনবসতি এখানটা হয়নি। এখন হয়তো একটা মিল উঠেছে কাছে, কিন্তু তখন পুরোটাই জমি ছিল। আমি এগোচ্ছি, সামনে দেখি একজন আগামরি সাদা চাদর চাপা দিয়ে একজন এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সাইকেল চালানোর চেষ্টা করছি, সাইকেল আর এগোচ্ছে না। আমি ভাবছি কি হয়েছে। আর মাঝে মধ্যে আওয়াজটা শুনতে পাচ্ছি, তেলে ভাজা দে, তেলে ভাজা দে। আমার তখন ভয় আত্মাম খাটাচ্ছিলাম। তবে ছেলেবেলায় মায়ের মুখে শুনতাম যে যদি কোনো ভূতের কবলে পড়িস বলবি ভূত আমার ভূত,
পেট নিয়ে আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবো আমার কি। হুম, আমি মনে মনে আওড়াচ্ছি, ভাবলাম চলে যাবে, কিন্তু চলে আর চায় না। এবার আমি যে সাইকেল দাঁড় করাচ্ছি, সামনে মূর্তি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আমি তখন ভাবছি কি হলো। মা আমাকে একটা কথা বলেছিল যে যদি কোনো শ্মশান ঘাটের পাশ দিয়ে কোনো তেলে ভাজা নিয়ে খবরদার যাস না, যদিও যাস ফেলে দিবি। হঠাৎ মাথার মধ্যে আমার বিদ্যুৎ চমকের মতো খেলে গেল, তাই তো, তেলে ভাজার জন্য হচ্ছে না তো। আমি তখন ফিসটি মাথায় থাক বলে তেলে ভাজাটা টান মেরে হ্যান্ডেল দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আর সত্যি আশ্চর্য হয়েছে না, ভোজবাজির মতো আমার সাইকেলের টান কমে গেল, সঙ্গে সঙ্গে মূর্তি হাওয়া। আমি তখন অবাক হয়ে ভাবলাম, তাহলে কি তেলে ভাজার জন্য হচ্ছিল। আমি তখন ছাত্রছাত্রীর কাছে গেলাম, ওরা তখন বসে আছে মুড়ি ফুড়ি সাজিয়ে, দিয়ে বলছে স্যার তেলে ভাজা কই। আমি তখন ওদের পুরো ঘটনা ব্যাখ্যা করলাম। ওরা তখন ভয় কাঁটা, বললো স্যার আমি আপনাদের আর কিন্তু কোনোদিনই এই পিকনিক কথা বলবো না। তা আমি আজ এই 68 বছরে পৌঁছেও এখনো মাঝে মাঝে ওই ঘটনায় জাবর কাটি। এটা কি সত্যি আমার জীবনে ঘটেছিল না মনের ভ্রম। ধন্যবাদ। এটা অনেক বছর পরের ঘটনা, মানে এবার আমাদের প্রাইভেট টিউশন মানে আজকে এখানে কালকে ওখানে, এইভাবে তো টিউশন জীবন চলে। হুম, 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 তা ওই গ্রাম ছেড়ে আমি একটা অন্য গ্রামে টিউশন, বছর 2-3 পরের ঘটনা। আমি টিউশনই করছি। হুম, হুম, তা আমরা যেখান দিয়ে যেতাম সেইখানে একটা রাজবাড়ি বলে একটা জায়গা ছিল। রাজবাড়িতে ছিল একটা বেল গাছ, তার পাশেই একটা তেঁতুল গাছ। আর ওখানেও কানাঘুষো শোনা যেত যে কিছু কিছু মরা নাকি পোড়াতো। এটা সত্যি জানি না, তবে মালির পুকুরে পোড়ানো তো এটা জানতাম। তো যাই হোক, তখন তো মোবাইল ফোন ছিল না। হুম, তা আমাদের সঙ্গে আমার এক ভাই ওই একই গ্রামে টিউশনি করে, বলে যে দাদা তুমি আমি যখন একই জায়গায় যাচ্ছি, তা দুজনে একসাথেই ফিরবো, আর আমাদের রাস্তা ওই একটাই। তখন শীতের সময় অন্ধকার রাত নয়, পূর্ণিমার রাত। শীতের সময় পূর্ণিমার রাত, বুঝতে পারছেন, শুনশান। তা আমাদের বলাই ছিল যার আগে ছুটে হবে সে দাঁড়াবে। তা এইবারে ও আমার থেকে একটু দূরে যেত। তা আমরা পড়িয়ে বাড়ি আসতে মোটামুটি 9টা-9:30 বেজে যেত। তো সেদিন কোনো কারণে ছাত্রটির প্রতি আমার খুব রাগ হয়েছিল। রাতে 11টা বেজে গিয়েছিল। ছেলেটা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে কি ব্যাপার তোমার এত দেরি। আমি বললাম ঘটনাটা, বললো রে বাবা তোমার মধ্যে এত রাগ। তো যাই হোক, তা এইবারে আমরা আসছি, আস্তে আস্তে ওই তেঁতুলতলা বেলতলা পার হয়ে বাঁশ বাগানের কাছে এসে দেখি এই মাথা মাথা বাঁশ পড়ে আছে। তা মায়ের মুখে শুনেছিলাম যে যদি কোনো রাস্তায় এই মাথা মাথা বাঁশ পড়ে থাকে হুম, তাহলে কিন্তু পার হয়ে যাবে না। কথাটা মাথার মধ্যে খেলে গেল। আর ছেলেটা কিন্তু খুব উপস্থিত বুদ্ধি ছিল, ও একটু ধূমপান করতে বলে পকেটে দেশাই রাখতো। তা বললো দাদা এখন কি উপায়। আমার হাতে আমাদের একটাই রাস্তা ছিল, বলে দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। তা তখন শুকনোর সময়, তা ওইখানে একটা জায়গায় কিছু পাটকাঠি রাখা ছিল। আর আমার সাইকেলে সাধারণত নর্মালি কিছু ন্যাংরা ফাঁকড়া থাকতো সাইকেল মোছার জন্য, তেলের ন্যাংরা। আমাকে বললো, তোমার কাছে ন্যাংরা আছে? হ্যাঁ আছে। ও দাও। ওই কি করবি? ও দাঁড়াও না দেখো, বলে ওই পাটকাঠিকে ন্যাংরাগুলো ঝুলিয়ে, আর যেহেতু মোবিল ফবিল ছিল সাইকেলের ন্যাংরাতে, ও যে জায়গাটি ঝেলে বললো যে দাঁড়াও, পার হয়ে যাও না, একটু দূরে দাঁড়াও, আমি যখন বলবো তখন কিন্তু পার হয়ে যাবে। বলে ও কি করলো, একটু দূর থেকে ওই বলে যদি এটা উপর দিকে উঠে যায় তাহলে যেমন ভৌতিক কিছু ব্যাপার যায়, যদি না ওঠে তাহলে জানবো যে এটা ভূতের ব্যাপার। ও তখন কি বলে, সাইকেলটা আমাকে বলে তুমি সাইকেলটা ধরো। বেশ লম্বা পাটকাঠি দেখে ন্যাকড়া জড়িয়ে দেশলাই মেরে এটা ধরলো, বাসে নিজে ধরলো। আর আমরা জানি ভৌতিক ভূত নাকি আগুন দেখে ভয়, আগুন লোহা দেখে। তা আশ্চর্য হয়ে গেলাম, বাসের তলায় ঢুকে ধরার পর বাসগুলো টপ 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 করে উঠে গেল। আমাকে সাইকেলে চাপো, সাইকেলে 1 সেকেন্ড দেরি করবে না। সাইকেলে আমি প্যাডেলে পা দিয়ে আছি, ও সাইকেলে পা দিয়েই আছে, যে উপরে উঠে গেল, আমরা সংসার ভাবে তোকে পার হয়ে চলে এলাম। আচ্ছা, এইটুকুই। মানে ওটা না হলে তাহলে কোনো বিপদ হতে পারতো আর কি।
হ্যাঁ হ্যাঁ, হতে পারতো, মানে ওর উপস্থিত বুদ্ধি ছিল খুব। হুম হুম এ বলো, আমার কাছে ন্যাগরাও ছিল, পাতকাঠিও পেয়ে গেছি সন্ধ্যের সময়। ও হুম দাঁড় করালো, ও সাইকেলে চেপেই আছে কিন্তু বেশ বড় পাতকাঠি, দূর থেকে দিচ্ছে। মানে আগুন ফাগুন জানে, যে আগুন বা লোহা থেকে ভূত ভয় পায়। হুম হুম তার সঙ্গে সঙ্গে তার থেকে উপর দিকে উঠে গেল কিন্তু, হুম। আমার সঙ্গে সাইকেলে চলে এলো। মানে গ্রামাঞ্চলের মানুষ তো এরকম জানেন আপনারা হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারগুলো। আমার জীবনে অনেক ঘটেছে। আর একটা ভালো ঘটনা আছে, যেটা আমার প্রাইভেট টিচার যিনি ছিল, আজও খুব কষ্ট পাই এই ব্যাপারটা শুনলে। সেটা একটু জুট করে আমি বলবো আর একদিন। হুম। নিশ্চয়ই নিশ্চয়ই, শুনে ভালো লাগলো। আমি শুনে নেবো পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পরের ঘটনাগুলো। তাহলে যেটু আজকে এই অবধি রাখি। তো হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।